প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস আলোচনা করতে গেলে যে বিষয়গুলো পড়তে হয় সে বিষয়গুলো আমরা এক নজরে দেখে নিই। মৌর্য যুগ, গুপ্ত যুগ, উপমহাদেশে আগত পরিব্রাজক, গুপ্ত পরবর্তী রাজবংশ এবং সেন শাসন। এই যে বিশাল এরিয়াটা, এই এরিয়াটা নিয়ে মৌর্য যুগটা গঠিত হয়। বলা হয় যে মৌর্য যুগ না জানলে ভারতীয় ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য, প্রতিষ্ঠাতা, রাজধানী চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোক এবং কলিঙ্গ যুগ। এই তথ্যগুলো মোটা দাগে জানতে হয়। আমরা একটু এই মোটা দাগের এই পয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য হচ্ছে মৌর্য, যেটি 321 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়। 321 খ্রিস্টপূর্বাব্দ অর্থ যীশু খ্রিস্টের জন্মের 321 বছর পূর্বে, অর্থাৎ যীশু খ্রিস্ট যে বছরে জন্মগ্রহণ করে সেখান থেকে ইংরেজি সাল বা খ্রিস্টীয় সন শুরু হয়। এই যে 321 খ্রিস্টপূর্বাব্দ বলছি, এরপর হবে 320, 319, 318, 317, এভাবে কমতে কমতে জিরো হয়। জিরো থেকে আবার বাড়তে বাড়তে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 2023 সাল পর্যন্ত আমরা চলে এসেছি। বা মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয় আলেকজান্ডারের ভারত থেকে 2 বছর পর। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় ভারতের প্রথম সম্রাট। তার রাজধানী ছিল পাটালিপুত্রে। আচ্ছা, তার একজন প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর নাম চাণক্য। চাণক্যের একটা ছদ্মনাম ছিল, ছদ্মনাম হলো কৌটুল্য। তিনি আবার মাঝে মাঝে নামটা পরিবর্তন করেন, নাম পরিবর্তন করে তার নাম হয় বিষ্ণুগুপ্ত। ভারত যে আজকে যে নীতিতে চলে সেই চাণক্য নীতিতে। আচ্ছা, এখন চাণক্য একটা গ্রন্থ লিখেছে। মানে অনেকে বলেন যে চাণক্যের 2টা গ্রন্থ, কিন্তু আমরা খুব বেশি রেফারেন্স পাই না 2টা গ্রন্থের পক্ষে। একটা গ্রন্থের পক্ষে রেফারেন্সটা বেশি পাই, যে তিনি অর্থশাস্ত্র নামে একটা গ্রন্থ লেখেন। 15 খণ্ডে গ্রন্থটা রচিত হয়। এবার আমরা সম্রাট অশোক সম্পর্কে জানি। সম্রাট অশোক হলো মৌর্য বংশের 3য় সম্রাট। সম্রাট অশোকের সময় বাংলা এই মৌর্য বংশের আওতায় চলে আসে। আর এই বাংলা যে প্রদেশটা হয়, এই বাংলা প্রদেশের রাজধানী ছিল বর্তমান যে মহাস্থানগড়ে, অর্থাৎ পুণ্ড্রনগরে রাজধানীটা ছিল। আর সম্রাট অশোকের একটা শিলালিপি পাওয়া যায় মহাস্থানগড়ে। সম্রাট অশোকের সময় আবার একটা যুদ্ধ হয়, যুদ্ধটার নাম হলো কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধে প্রচুর মানুষ, লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার কারণে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সম্রাট অশোক। আর এই কারণেই সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন, কারণ তার সময় বৌদ্ধ ধর্মের প্রচুর অভাবনীয় প্রসার হয়। তক্ষশিলা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত। এই তক্ষশিলাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে চাণক্য যে অর্থশাস্ত্র লিখেছেন, অনেকে বলেন যে এই অর্থশাস্ত্র তিনি তক্ষশিলায় বসে লেখেন। আবার এই যে তথ্যগুলো আমরা বললাম না, এই তথ্যগুলো সবগুলো আমাদের নোটের মধ্যে আছে। আপনি এই তথ্যগুলো একবার শুনলেন, এরপর আমাদের যে নোটটা দেখলেন, দেখবেন যে 4-5 মিনিটের মধ্যে এই তথ্যগুলো সবগুলো মাথায় ঢুকে গেল। গুপ্ত শাসনামলে সাহিত্য, দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, আবিষ্কার প্রভৃতি বিষয়ের উৎকর্ষ অর্জিত হয়। এই শাসনামলেই কালিদাস, বরাহ মিহির, আর্যভট্ট, বিষ্ণু শর্মার মতো কালজয়ী ব্যক্তিবর্গের সন্ধান পাওয়া যায়। এই যুগের ভাস্কর্য সমূহকে বলা হয় ধ্রুপদী ভাস্কর্য। এ কারণেই গুপ্ত যুগকে বিবেচনা করা হয় সামগ্রিকভাবে ভারতের ইতিহাসের স্বর্ণযুগ বা সুবর্ণযুগ। গুপ্তযুগ সম্পর্কে বিসিএস, প্রাইমারি বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যে তথ্যগুলো জানতে হয় সেগুলো আমরা শুরুতেই দেখে নেই। গুপ্তযুগকে কেন ভারতের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়? গুপ্তযুগের রাজধানী কী? গুপ্তযুগে বাংলার রাজধানী কী ছিল? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং অন্যান্য তথ্য। গুপ্তযুগকে ভারতের ইতিহাসের স্বর্ণযুগ কেন বলা হয় সেটা আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি। গুপ্তযুগে রাজধানী ছিল পাটালিপুত্র, আর বাংলার রাজধানী ছিল মহাস্থানগড়। মহারাজা শ্রীগুপ্তকে বলা হয় গুপ্তযুগের সূচনাকারী। আর প্রথম চন্দ্রগুপ্তকে বলা হয় গুপ্তযুগের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি 320 খ্রিস্টাব্দে পাটালিপুত্রের সিংহাসনে বসেন। তিনি উত্তরবঙ্গের কিছু অংশ দখল করেন। সমুদ্রগুপ্ত পাটালিপুত্রের সিংহাসনে বসেন 340 খ্রিস্টাব্দে। তাকে বলা হয় গুপ্তযুগের শ্রেষ্ঠ শাসক। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। সমুদ্রগুপ্তের সময় সমগ্র বাংলা গুপ্ত শাসনের আওতায় আসে, তবে সমতট ছিল করদ রাজ্য। করদ রাজ্য বলতে সেই সকল রাজ্যকে বলা হয় যে রাজ্যগুলো বৃহৎ রাজ্যের কাছে পরাজিত হয় এবং একটি চুক্তির মাধ্যমে তারা আলাদাভাবে সেই অঞ্চলটাকে শাসন করে। সেই অঞ্চলগুলোকে বলা হয় করদ রাজ্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত 380 খ্রিস্টাব্দে
পাটালিপুত্রের সিংহাসনে বসেন। তার একটা উপাধি ছিল, নাম বিক্রমাদিত্য, এবং তার সময় চৈনিক পরিব্রাজক ফা হিয়েন ভারতীয় উপমহাদেশে আসে। একটা শব্দ দিয়ে আমরা মনে রাখতে পারি ফাহাদ, ফাহাতে ফা হিয়েন, আর দতে হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কালিদাস, বরামিহির, আর্যভট্ট, বিষ্ণু শর্মা তাদের আবির্ভাব হয় এই গুপ্ত যুগেই। আর গুপ্ত যুগের ভাস্কর্য সমূহকে বলা হয় ধ্রুপদী ভাস্কর্য। পঞ্চম শতকে বাংলা আক্রমণে গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে। গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে বঙ্গ জনপদে একটা স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। তাম্র শাসন অর্থাৎ তামার পাতে খোদাই করা রাজার বিভিন্ন ঘোষণা বা নির্দেশ থেকে জানা যায় গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব নামে 3 জন রাজা স্বাধীন বঙ্গরাজ্য শাসন করতেন। তারা সবাই মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। তাদের রাজত্বকাল ছিল 525 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত। তবে কোন সময় এবং কিভাবে স্বাধীন ও শক্তিশালী বঙ্গরাজ্যের পতন ঘটেছিল তা জানা যায় না। ধারণা করা হয় দক্ষিণাত্যের চালুক্য বংশের রাজা কীর্তিবর্মনের হাতে স্বাধীন বঙ্গরাজ্যের পতন ঘটেছিল। ভিন্নমত যারা পোষণ করেন তারা বলেন স্বাধীন গৌড় রাজ্যের উত্থান ঘটলে বঙ্গরাজ্যের পতন ঘটে। আবার স্বাধীন বঙ্গরাজ্যের পতনের পিছনে কিছু সামন্ত রাজার উত্থানকেও দায়ী করা হয়, কারণ 7ম শতকের পূর্বেই দক্ষিণ বাংলার সমতট রাজ্যে ভদ্র, খড়গ, রাঢ় প্রভৃতি বংশের স্বাধীন ও সামন্ত রাজাদের উত্থান ঘটেছিল। তো আমরা এখন স্বাধীন গৌড় রাজ্য সম্পর্কে জানব। গুপ্ত শাসন পরবর্তী সময়ে প্রাচীন বাংলায় কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশের উদ্ভব হয়, সে সম্পর্কে আজকে আমরা জানব। ইতোমধ্যে আমরা জেনেছি যে 5ম শতকে দুর্ধর্ষ পাহাড়ি হুন জাতি এবং 6ষ্ঠ শতকে মালবের যশবর্মনের আক্রমণের ফলে 6ষ্ঠ শতকের প্রথমার্ধেই গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে। বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সারা উত্তর ভারত ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উদ্ভব হয়। এভাবে গুপ্তদের পর সমগ্র উত্তর ভারতে রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। সেই সুযোগে বাংলাদেশের 2টি স্বাধীন রাজ্যের সৃষ্টি হয়। 9ম-10ম শ্রেণীর যে বইটা আছে সেখানে তারা বাংলাদেশ কথাটা বলেছে, তো আমরা বাংলাদেশ না বলে বাংলায় বলতেছি। এর কারণটা আমরা আলোচনার মধ্যে জানব। এর একটি হলো বঙ্গ, যার অবস্থান ছিল দক্ষিণ পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলে। আর দ্বিতীয় যে রাজ্যটা গড়ে ওঠে তার নাম গৌড়, এর অবস্থান ছিল পশ্চিম ও উত্তর বাংলা নিয়ে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে বঙ্গ এবং গৌড় কোন অঞ্চলটা নিয়ে গড়ে উঠেছিল সে সম্পর্কে আমরা একটা সাধারণ ধারণা নিয়ে আসি। তো চলুন বঙ্গ এবং গৌড় সম্পর্কে জেনে আসি। এবার আমরা যে জনপদটা নিয়ে আলোচনা করব, এই জনপদটার নাম হলো গৌড়। গৌড় যে এলাকা নিয়ে গড়ে ওঠে তা আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখব। চাপা মামুর বিবি নদীতে। চাপা ফর চাঁপাইনবাবগঞ্জ, মা ফর মালদহ, মু ফর মুর্শিদাবাদ, বিবি, বি ফর বীরভূম, আর বি ফর বর্ধমান অর্থাৎ পশ্চিম বর্ধমান, আর নদীতে নদিয়া। খেয়াল করেন এই জেলাগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যতীত বাকি সবগুলো কিন্তু ভারতের জেলা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশে একমাত্র জেলা যেটি গৌড়ের অন্তর্ভুক্ত ছিল সেটির নাম কি? চাঁপাইনবাবগঞ্জ। রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, আর এই রাজধানীর অবস্থান ছিল মুর্শিদাবাদ জেলায়। আর অন্যান্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, গৌড়ের উল্লেখ পাওয়া যায় পাণিনির গ্রন্থে। 7ম শতকে গৌড়রাজ বলা হতো শশাঙ্ককে। বাংলায় মুসলমান যুগের শুরুতে গৌড় বলা হতো লক্ষণাবতীকে। এরপর যে জনপদটা সম্পর্কে আমরা এখন জানব সেই জনপদটি হলো বঙ্গ। বঙ্গ জনপদের আরেকটা নাম আছে, নাম হলো গঙ্গারিডাই। গঙ্গারিডাই এটার অন্তর্ভুক্ত এলাকা যেটা ছিল সেটা আমরা মনে রাখতে পারি হবে যে কুষ্টিয়ার ডিজিএম ফরিদ খুব বাগপটু। কুষ্টিয়ার বলতে কুষ্টিয়া, ডি বলতে ঢাকা, জি ফর গাজীপুর, এম ফর ময়মনসিংহ, ফরিদ ফর ফরিদপুর, খু ফর খুলনা, ব ফর বরিশাল, বাগ ফর বাগেরহাট, পটু ফর পটুয়াখালী। এইখানে কুষ্টিয়াটা রিসেন্টলি একটা পরীক্ষায় আসছে, এই কারণে কুষ্টিয়াটা আমরা শুরুতেই দিয়েছি। বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে এই বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। এই অঞ্চলটা গড়ে উঠেছিল বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে। আর রাজধানী ইতিহাসে বঙ্গের খুঁজে পাওয়া যায় না, যে গঙ্গা ও ভাগীরথীর মাঝখান ছিল বঙ্গ। বঙ্গ জনপদ থেকেই বাঙালি জাতির উৎপত্তি। আর বঙ্গ জনপদের অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। প্রাচীন শিলালিপিতে বঙ্গের 2টা অঞ্চলের নাম পাওয়া যায়, একটা নাম বিক্রমপুর এবং নব্য। ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম এই বঙ্গের নাম পাওয়া যায়। স্ক্রিনে যে ছবিটা দেখছেন এটি অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা পুঁথির ছবি, তাল পাতায় আঁকা।
রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত হাজার বছরের প্রাচীন তালপাতার পুঁথি। এটিকে বলা হয় বাংলার প্রাচীনতম ছবির নিদর্শন। ডেফিনেটলি এটি পাল বংশের একটা নিদর্শন। পাল বংশের সময়কাল 750 থেকে 1161 খ্রিস্টাব্দ। পাল রাজাদের সম্পর্কে যে সকল তথ্য জেনে নিতে হয় সেগুলো আমরা শুরুতেই দেখে নিই। প্রথম, বংশানুক্রমিক শাসন ও মেয়াদ, ধর্ম, আর্য সংস্কৃতি, চর্যাপদ, পিতৃভূমি, কৈবর্ত বিদ্রোহ এবং গাধা মরা মদন পাল। প্রথম বংশানুক্রমিক শাসন সৃষ্টি হয় বাংলায় পাল বংশের মাধ্যমে। এটি বাংলায় সবচেয়ে দীর্ঘমেয়াদী রাজবংশ। একটানা 400 বছর এদের শাসন করে। ধর্ম ছিল বৌদ্ধ। আর্য সংস্কৃতি সমধিক বিকাশ লাভ করে এই পাল রাজাদের সময়ে। পাল রাজাদের সময়ে রচিত হয় বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। তাদের পিতৃভূমি ছিল বরেন্দ্র এলাকায়। তাদের সময় কৈবর্ত বিদ্রোহ দেখা দেয়। আর গাধামরা মদন পাল দিয়ে আমরা মনে রাখবো গ ফর গোপাল, ধ ফর ধর্মপাল, মরা ম ফর প্রথম মহিপাল এবং দ্বিতীয় মহিপাল, আর মদন পাল। আমরা এখন একটু দেখি এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। ধর্মপাল ছিলেন পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি শাসন প্রতিষ্ঠা করেন বাংলা ও বিহার ব্যাপী। সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। তিনি 40 বছর রাজত্ব করেন। তিনি ছিলেন রাজা গোপালের পুত্র। প্রথম মহিপাল রাজত্বকাল ছিল সবচেয়ে বেশি, প্রায় 50 বছর। তিনি দিনাজপুরের মহিপাল দিঘি এবং মুর্শিদাবাদের মহিপাল সাগর দিঘি নির্মাণ করেন। দ্বিতীয় মহিপালের সময়ে কৈবর্ত বিদ্রোহ দেখা যায়। কৈবর্ত বিদ্রোহের অন্য নাম বরেন্দ্র বিদ্রোহ বা সামন্ত বিদ্রোহ। এখানে কৈবর্ত বলতে জেলেকে বোঝালেও শুধু জেলেরা এখানে অংশগ্রহণ করেনি, তারা অন্যান্য শ্রমিক লেভেলের মানুষও সেখানে অংশগ্রহণ করেছিল। মদন পাল ছিলেন সর্বশেষ রাজা। আর অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা পুঁথির ছবির ব্যাপারে তো আমরা শুরুতেই কথা বলেছি। এবার যদি আমরা বিগত বছরের প্রশ্নসমূহ দেখে আসি, তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম তার যৌক্তিকতা কতটুকু তা আমরা সহজেই বুঝতে পারব। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে? বরেন্দ্র রাজাদের পিতৃভূমি ছিল কোথায়? বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? নিম্নের কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছে? বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী? পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা? বাংলার প্রাচীনতম ছবির নিদর্শন কোনটি? কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার সময়ে? কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? রামচরিত কাব্য কে লিখেছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাল বংশের পতনের পর 12 শতকের দ্বিতীয় ভাগে বাংলাদেশের সেন রাজবংশের সূচনা হয়। ধারণা করা হয় তারা এদেশে বহিরাগত। তাদের আদি নিবাস ছিল দক্ষিণাত্যের কর্ণাট। কেউ কেউ মনে করেন তারা ছিল ব্রহ্মক্ষত্রিয়। যে বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ থাকে এবং পরে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয় তাদেরকে বলা হয় ব্রহ্মক্ষত্রিয়। সেন বংশের রাজাদের একটা শব্দের মাধ্যমে আমরা প্যাকেট করে ফেলতে পারি। শব্দটা হলো সাহেবী বল। সা ফর সামন্ত সেন, হে ফর হেমন্ত সেন, বি ফর বিজয় সেন, ব ফর বল্লাল সেন এবং ল ফর লক্ষণ সেন। এখন সেন বংশের রাজাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ জেনে নেই। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। তিনি যৌবনে কর্ণাটে বীরত্ব প্রদর্শন করে শেষ বয়সে বসতি স্থাপন করেন রাঢ় অঞ্চলে গঙ্গা নদীর তীরে। তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা করতে না পারায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। ধারণা করা হয় পাল রাজা রামপালের অধীনে তিনি একজন সামন্ত রাজা ছিলেন। হেমন্ত সেনের মৃত্যুর পর তার পুত্র বিজয় সেন সিংহাসনে আরোহণ করেন। তার এই সুদীর্ঘ রাজত্বকালেই সেন বংশের শাসন শক্তিশালী ভিত্তির ওপর সুপ্রতিষ্ঠিত হয়েছিল। তিনিই সম্ভবত সামন্ত রাজা থেকে নিজেকে স্বাধীন রূপে প্রতিষ্ঠিত করেছিলেন। কৈবর্ত বিদ্রোহের সময় তিনি রামপালকে সাহায্য করেন। হুগলি জেলার ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুর ছিল বিজয় সেনের প্রথম রাজধানী। দ্বিতীয় রাজধানী স্থাপন করা হয় বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। বিজয় সেন পরম মাহেশ্বর, পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ, অবিরাজ, বৃষভ শঙ্কর প্রভৃতি উপাধি গ্রহণ করেন। ধর্মের দিক থেকে বিজয় সেন ছিল শৈব ধর্মের। বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। বিদ্যা ও বিজ্ঞানের প্রতি তার ছিল যথেষ্ট অনুরাগ। তিনি বেদ, স্মৃতি, পুরাণ প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। তার একটি বিরাট গ্রন্থাগার ছিল। কবি বা লেখক হিসেবে সংস্কৃত সাহিত্যে তার অবদান অপরিসীম। তার পূর্বে বাংলার কোনো প্রাচীন রাজা
এরূপ লেখনী প্রতিভার পরিচয় দিতে পারেননি। তিনি দান সাগর ও অদ্ভুত সাগর নামে দুটি গ্রন্থ রচনা করেন। অবশ্য অদ্ভুত সাগর গ্রন্থের অসমাপ্ত অংশ তার পুত্র লক্ষণ সেন সম্পূর্ণ করেছিলেন। গ্রন্থদ্বয় তার আমলের ইতিহাসের অতীব মূল্যবান উপকরণ। তিনি রামপালের রাজধানী স্থাপন করেন। বল্লাল সেন তন্ত্র হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, ফলে তার রাজত্বকালে ব্রাহ্মণ্য ধর্মের প্রতিপত্তি বৃদ্ধি পায় এবং বৌদ্ধ ধর্ম দুর্বল হয়ে পড়ে। অনেকে মনে করেন তিনি হিন্দু সমাজকে নতুন করে গঠন করার উদ্দেশ্যে কৌলিন্য প্রথার প্রবর্তন করেন। এর ফলে সামাজিক আচার ব্যবহার, বিবাহ অনুষ্ঠান প্রভৃতি নিয়ে কুলীন শ্রেণীর লোকদিগকে কতকগুলো বিশেষ রীতিনীতি মেনে চলতে হতো। বল্লাল সেনের পর তার পুত্র লক্ষণ সেন বাংলার সিংহাসনে বসেন। লক্ষণ সেনকে বলা হয় বাংলার সেন বংশের সর্বশেষ রাজা। তার একজন প্রধানমন্ত্রী ছিল, তার নাম হলায়ুথ। তিনি পিতা বল্লাল সেনের অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন। 1204 সালে মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করলে বৃদ্ধ লক্ষণ সেন কোনো প্রতিরোধ না করে নদীপথে পূর্ববঙ্গের রাজধানী বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে আশ্রয় গ্রহণ করেন। এভাবে লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটে। তবে 1206 খ্রিস্টাব্দে লক্ষণ সেনের মৃত্যুর পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন যথাক্রমে বাংলার সিংহাসনে বসেন। লক্ষণ সেনের বংশধরগণ অন্তত 1245 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন, কিন্তু কেশব সেনের পর সেনগণ বাংলায় রাজত্ব করেছিলেন কিনা এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। 41তম বিসিএসে একটা প্রশ্ন এসেছিল, সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? এখানে সময়কাল উল্লেখের মাধ্যমে অপেক্ষাকৃত দুর্বল রাজা ও ক্ষুদ্র রাজ্যের নৃপতি কেশব সেনকে উত্তর হিসেবে গ্রহণের ইঙ্গিত দেয়। কেশব সেনই এখানে গ্রহণযোগ্য উত্তর। তবে সেন বংশের সময়কাল উল্লেখ না থাকলে বা 1070 থেকে 1206 থাকলে লক্ষণ সেনকে সর্বশেষ রাজা হিসেবে গ্রহণযোগ্য উত্তর হতো। বাংলায় মুসলমান শাসন প্রায় 550 বছর স্থায়ী হয়েছিল। বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তবে ভারতীয় উপমহাদেশে প্রথম ইসলামের শাসন পরিচালনের প্রচেষ্টা চালান মুহাম্মদ বিন কাসিম। তিনি 712 খ্রিস্টাব্দে সিন্ধু ও মুলতানের রাজা দাহিরকে পরাজিত করেন এবং সর্বপ্রথম তিনি সিন্ধুর দেবল শহরে উপস্থিত হন। 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম শাসনের সূচনা করেন। দিল্লি সালতানাত বলতে ভারতীয় উপমহাদেশে মধ্যযুগের মুসলিম শাসনকে বোঝায়। বিভিন্ন রাজবংশের সম্মিলিত শাসনকালই দিল্লি সালতানাত। আর এই রাজবংশগুলো ছিল তুর্কি ও আফগান বংশোদ্ভূত। এই রাজবংশগুলোর স্থায়িত্ব ছিল 1206 থেকে 1526 সাল পর্যন্ত। রাজবংশগুলো হলো মামলুক সালতানাত, খিলজি রাজবংশ, তুঘলক রাজবংশ, সৈয়দ রাজবংশ এবং লোদি রাজবংশ। এই সালতানাত সম্পর্কে পরীক্ষার জন্য যে সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে হয় তা শুরুতেই দেখে নেই। প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রথম নারী মুসলিম শাসক মুহাম্মদ বিন তুঘলক, শেষ শাসক ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। ভারতবর্ষে তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হয় তাকে। দিল্লির কুতুব মিনার তিনিই নির্মাণ করেন। তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস এবং মামলুক সালতানাতের প্রতিষ্ঠাতা। তবে দিল্লির সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুৎমিশ, তিনি ছিলেন কুতুবউদ্দিনের জামাতা। তার উপাধি ছিল সুলতান-ই আজম। দিল্লির সিংহাসনে প্রথম নারী শাসক রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা ছিলেন ইলতুৎমিশের কন্যা। ফখরুদ্দিন মোবারক শাহের শাসনামলে দিল্লির শাসক ছিলেন মুহাম্মদ বিন তুঘলক। মুহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থাপন করেন। তিনি সোনা ও রূপার পরিবর্তে তাম্র মুদ্রা প্রচলন করেন। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি অশ্ব বিক্রেতার ছদ্মবেশে নদিয়া পৌঁছান এবং লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া বিজয় করেন। তিনি রাজ্য স্থাপন করেন বাংলার উত্তর ও উত্তর পশ্চিমাংশে। তার রাজধানী ছিল গৌড়। এটি মুসলমান আমলে লখনৌতি নামে পরিচিত ছিল।